সার্ভিস প্রোভাইড করি বা আমরা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা আমরা করে একটা ব্রেক দিলাম, 10 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না, যাই আমরা করার চেষ্টা করি। বাংলাদেশ যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি, যেখানে আমাদের সবসময় বিজনেস কেসটা ছিল যে আমাদের দেশে লো কস্ট অফ প্রোডাকশন এবং একটা এফিশিয়েন্ট ট্রেনেবল ওয়ার্কফোর্স আছে। তো যদি ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি হয়, সেই ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমিতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো থাকে, ল্যান্ড, ইউটিলিটি, এগুলো সবগুলোকে আপনার একদম এনশিওর করতে হবে যে আপনার বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীরা এটা পাচ্ছেন। তো যতক্ষণ পর্যন্ত এটা আমরা করতে না পারছি, ততক্ষণ আসলে আমাদের এই অর্থনীতির চাকাটাকে ঘোরানো সম্ভব হবে না। তো সেই কারণে আমার মনে হয় যে এটা খুবই খুবই জরুরি একটা ইস্যু, যে আমরা এটাকে খুব দ্রুত একটা সমাধানের দিকে যেতে পারি। একই সাথে আমাদের এটা একটু মনে রাখা দরকার যে আমরা কোথা থেকে শুরু করেছি। এখন ইতিহাসকে তো আর উল্টানো সম্ভব না, রিওয়াইন্ড করে কিছু করা যাবে না, কিন্তু এইটুকু আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা এখন যেই পর্যায়ে আছি সেই পর্যায়টা যে গ্রিনফিল্ড অনেক ভালো ছিল। যদি আমাদেরকে বলা হতো একটা নতুন দেশ তৈরি করেন, একদম জিরো থেকে শুরু করুন, জিরো থেকে শুরু করলে ওটা অনেক ইজি হতো। আমরা এখন যেখান থেকে শুরু করছি এটা আসলে জিরো না, এটা একটা নেগেটিভ পজিশনে আমরা আছি। যে কোনো কিছু একদম ফাঁকা মাঠের মধ্যে একটা দোতলা বিল্ডিং ডিজাইন করা খুব ইজি, কিন্তু যখনই একটা দোতলা বিল্ডিং অলরেডি আছে, এটাকে রেনোভেট করে ঠিকঠাক করে এটাকে বাসযোগ্য করতে হবে, সেটা কিন্তু আরেকটা জটিল এক্সারসাইজ। তা আমাদের ব্যাপারটা এখন একটু এরকম হয়েছে যে আমরা কিছু জিনিস ইনহেরিট করেছি, যেগুলো আমাদেরকে আসলে ওগুলো আমরা ফেলে দিতে পারি না। ক্যাপাসিটি পে নিয়ে অনেক কথা হয়েছে, ক্যাপাসিটি পে বাই নাও। আমার মনে হয় যে আমার মেয়ে যে ক্লাস 6-এ পড়ে সেও এটার কথা জানে, কারণ এটা নিয়ে এত আলোচনা হয়। তো ক্যাপাসিটি পে কিন্তু আনকমন না, মানে পৃথিবীর সব দেশেই বিভিন্ন ফাইন্যান্সিয়াল মডেলে বিভিন্ন দেশে আমার বিদেশেও কাজ করার সুযোগ হয়েছে। ক্যাপাসিটি পে যে কোনো ধরনের কন্ট্রাক্টে একটা কমন স্ট্রাকচার, কিন্তু ক্যাপাসিটি পেটা যখন ডিজাইন করা হয়, সেটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে যেই দেশ এই ক্যাপাসিটি পেটা দিচ্ছে বা যেই সংস্থা ক্যাপাসিটি পেটা দিচ্ছে তার যে সক্ষমতা সেটার বাইরে যাতে চলে না যায়। আমাদের ক্ষেত্রে ক্যাপাসিটি পেটা যখন ডিজাইন করা হয়েছে বা ক্যাপাসিটি পেয়ের জন্য আমরা যেসব কন্ট্রাক্ট সাইন করেছি, তখন এসব অনেক কিছুকেই আসলে মাথায় রেখে দুঃখজনকভাবে করা হয়নি। তো এগেন আমাদের পক্ষে তো রিমাইন্ড করা সম্ভব না, এটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা যেসব আন্তর্জাতিক চুক্তি সই করেছি, ক্যাপাসিটি মানে ইন্টারন্যাশনাল কোনো প্রাইভেট সেক্টর থেকে যদি কোনো বিদেশি বিনিয়োগকারী বা দেশি বিনিয়োগকারী হোক, বাট কোনো আন্তর্জাতিক আইনের আওতায়, ইংলিশ ল বলে যে ইংলিশ ল বা সিঙ্গাপুর ল এর আন্ডারে যেসব এগ্রিমেন্ট সাইন করা হয়, এগুলার থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। ওই এগ্রিমেন্টগুলোতে খুব ক্লিয়ারলি বলা থাকে যে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটার যে খরচ তার চেয়ে ক্যাপাসিটি পে করা বেটার। সো আসলে আমাদের ক্যাপাসিটি পে থেকে সরে আসার খুব বেশি সুযোগ নেই। সো আমরা যাই ভবিষ্যতে করব, এটার পাশাপাশি ক্যাপাসিটি পে জিনিসটা আমাদেরকে মাথায় রেখেই আমাদের ডিজাইনটা করতে হবে। এটা হচ্ছে আমাদের রেনোভেশনের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে করতে হবে। আর আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে সোলার। তো লুফটপ সোলার নিয়ে আমার আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। আমি খুব রিসেন্টলি এটা আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম। আপনারা হয়তো শুনেছেন যে এই নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যাতে এটাকে আরও কীভাবে দ্রুত করা যায়। মাননীয় মন্ত্রী ওখানে আছেন, ওখানে আরও বেশ কয়েকজন মন্ত্রীকে পরে যোগও করা হয়েছে, আমিও ওটার একজন সদস্য। তো সেখানে নেট মিটারিং, রুফটপ সোলার, এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হলো। রুফটপ সোলার একটা পলিসি হয়েছে বেশ কিছুদিন আগে, এটা নিয়ে আলোচনা হলো। তো আমি আসলে আমার নিজের বাসায় ফেরত গিয়ে প্রথমে আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের বাসায় রুফটপের কী অবস্থা, রুফটপ সোলারের কী অবস্থা। তো উনি বললেন যে আমরা যখন বিল্ডিংটা প্রথমে করেছিলাম তখন কিছু প্যানেল বসানো হয়েছে, সেই প্যানেলগুলো এখন আর ভালো কাজ টাজ করে না, সোলার টোলার পাওয়া যায় না। ব্যাটারিও তখন কিছু নেওয়া হয়েছিল, ওগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। সো এখন মনে হয় আর সোলার পাওয়া টাওয়া যায় না। তা আমার ধারণা যে আপনাদের এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমাম বাসার ছাদে হয়তো সোলার প্যানেল আছে, কিন্তু সেই সোলার প্যানেলটা ঠিকভাবে ম্যাক্সিমাম কেসে কাজ করে না। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমরা প্যানেলটা বদলাচ্ছি না কেন? বলে এত ঝামেলা, এটা কিভাবে করব, কি করব না করব। আচ্ছা, ভালো কথা। তো আমি চিন্তা করলাম যে নেট মিটারিং নিয়ে যেহেতু এত কথাবার্তা হচ্ছে, আমি নিজে একটু ওয়েবসাইটে যাই যে নেট মিটারিং ক্যালকুলেটরটা কীভাবে কাজ করে। তো নেট মিটারিং ক্যালকুলেট করার একটা, যে আপনি সোলার প্যানেল বসালে কত টাকা সেভ হবে, এটা ক্যালকুলেট করার ওয়েবসাইটে কিন্তু একটা জায়গা আছে। কিন্তু আমি আপনাদের ডেফিনেটলি আপনাদের চেয়ে লিটারেসিতে অনেক নিচের দিকে, যেহেতু আমি ইঞ্জিনিয়ার না। বাট
আমি ওই ওয়েবসাইটে গিয়ে এটা থেকে বের করতে আমারই খুবই একটা গলদঘর্ম হতে হয়েছে যে এই ভেরি কমপ্লেক্স ফর্ম, একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মটা ফিল আপ করলে শেষে আপনাকে ক্যালকুলেট করে বলবে যে কত টাকা আপনার সেভ হতে পারে যদি আপনি সোলার প্যানেল বসান। তো এই কমপ্লেক্স স্ট্রাকচার, তারপরে নেট মিটারের দাম, যে মিটার সেটার দাম বেশি। আমি একজন ভদ্রলোককে চিনি, উনি গত 1.5 বছর ধরে নেট মিটার বসানোর চেষ্টা করছেন, সোলার প্যানেল বসিয়েছেন কিন্তু নেট মিটারিং আর চালু করতে পারছেন না, 1.5 বছর ধরে চেষ্টা করছেন বিভিন্ন জটিলতার কারণে। তো তার মানে হচ্ছে যে আমরা একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি কিন্তু কনসেপ্টের এক্সিকিউটেবল কোনো প্রসেস আমরা দাঁড় করাইনি। তা কী হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল এরকম, এখন তো সব কিছু আমরা মনে করি যে কনজিউমার ফোকাস হওয়ার কথা, তাই না? যে আজকে যদি আমার একটা হটলাইন নাম্বার থাকতো, যে আমি একটা নাম্বারে ফোন করে বলতাম আমি ঢাকা শহরে থাকি, আমার বাসার ঠিকানা এটা, আমার বাসার ছাদে রুফটপ সোলার বসিয়ে দিয়ে যান, ফুল স্টপ, শেষ। এটার পরে আর কোনো কথাবার্তা আমি জানতে চাই না। কিভাবে আপনি সোলার রুফটপ বসার উপরে কিভাবে বসাবেন, কতগুলো বসানো লাগবে, কি মাপ করা লাগবে, এই জিনিসগুলো আমরা প্রাইভেট সেক্টরকে কেন দিয়ে দিই না? যে আমরা যদি জোন ধরে ধরে প্রাইভেট সেক্টরকে বলি যে ঠিক আছে, ঢাকা 15 বা আরও বড় করি আমরা, যে এই 10 স্কোয়ার কিলোমিটারের মধ্যে যত রুফটপ, যদি হটলাইনে ফোন আসে একটা প্রাইভেট সেক্টর কোম্পানি অ্যাক্রস দ্যাট এরিয়া তারা ফুল রুফটপটা ম্যানেজ করবে, তাহলে সেই কোম্পানির জন্য একটা স্কেলেবিলিটি থাকে। একই সাথে আসলে এই সার্ভিস কোয়ালিটিটা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করা সম্ভব। তো এরকম বেশ কিছু আইডিয়া নিয়ে এখন আলোচনা হচ্ছে, তা আপনাদের প্রেজেন্টেশনটাও সেটা কি আসলে আমার মনে হয় রিঅ্যাফার্ম করে। আরেকটা জায়গা হচ্ছে যে বড় বড় স্কেলের যে সোলার প্ল্যান্টগুলো, সেটা নিয়ে আমি জানি না, আপনারা হয়তো নিউজে দেখে থাকতে পারেন, আমরা গত বৃহস্পতিবার আমাদের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে একটা মার্কেট সাউন্ডিং এক্সারসাইজও করেছি। সরকারের অব্যবহৃত এবং নিষ্কণ্টক যে জমিগুলো আছে, যেগুলো অনেক বড় এবং সেগুলোতে আগামী 15 বছরে কোনো কিছু করার কোনো পরিকল্পনা নেই, সেই জমিগুলোকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সোলার প্ল্যান্টের জন্য প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়ার কথা চিন্তা করছি। কারণ আমাদের প্রেজেন্টার যেটা বলেছেন যে জমির স্বল্পতা এবং জমির দাম, এই দুটাই আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো যদি আমি জমিটা আমার ইকুইটি হিসাবে, সরকারের ইকুইটি হিসেবে দিয়ে দিতে পারি একটা পার্টনারশিপ মডেলে, তাহলে আসলে জমির খরচটা ওখান থেকে উঠে যাচ্ছে। উঠে গেলে যেটা হবে যে আমাদের হয়তো পার কিলোওয়াটেও আসলে কস্টটা সিগনিফিকেন্টলি কমে আসবে। তার চেয়ে বড় কথা যে জমির মানে সহজলভ্যতা, যেটা আমাদের সবচেয়ে বড় ইস্যু, সেই ইস্যু থেকে আমরা একটা মুক্তি পেতে পারবো হয়তো। তো আমরা প্রথম যে প্রজেক্টটা করছি সেটা বেজার একটা জমির উপরে, ফেনীতে, নোয়াখালীর ওপর দিকে, প্রায় 135 মেগাওয়াটের একটা জমি। এবং ইনফ্যাক্ট আপনারা এটা শুনলে খুশি হবেন যে ওখানে আসলে এই বিএসএস, ব্যাটারি বেস সিস্টেম বলে, যেটা এনার্জি স্টোরেজ সিস্টেমকে ওটার মধ্যে ধরেই প্ল্যান করা হয়েছে। কারণ আমরা চাচ্ছি যে সোলার এনার্জিটা আসলে সন্ধ্যাবেলা ব্যবহার করা হোক। দিনের বেলা কিন্তু আমাদের আসলে ইলেকট্রিসিটির খুব একটা ঘাটতি নেই। আমি জানি না এটা সবাই খুব ক্লিয়ারলি জানেন কিনা, আমাদের মেজর চ্যালেঞ্জ হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় যদি আপনি ফার্দার ইলেকট্রিসিটি জেনারেশন অ্যাড করতে না পারেন, আপনি দিনেই অ্যাড করতে থাকেন, আপনাদের প্রেজেন্টারও যেভাবে বললেন, তাতে আসলে আমাদের পুরো সমস্যাটার সমাধান হয় না। এবং একই সাথে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিলেন বিভিন্ন মন্ত্রণালয়কে যে তাদের এরকম বড় বড় জমির লিস্ট আমাদের কাছে পাঠাতে, পিপিপি অথরিটির কাছে পাঠাতে। তো প্রথম রাউন্ডে 4টা সংস্থা অলরেডি পাঠিয়েছেন। তো তাদের থেকে যে আমরা যে কটা পেয়েছি তার থেকে আমি অ্যাটলিস্ট আরও 5টা প্রজেক্ট দেখতে পাচ্ছি যে এরকম 200-300 মেগাওয়াটের করা সম্ভব। সো আমার কাছে মনে হয় যে মানে সমস্যার সমাধানগুলা ঠিক যেরকম আজকে প্রেজেন্ট করা হলো, এরকম সমস্যার সমাধানগুলো কিন্তু আসলে আমাদের মধ্যেই আছে। এবং আমাদের দেশের মানুষের মধ্যেই আপনি যদি মোটামুটি একটা প্যানেল অফ এক্সপার্টসদেরকে নিয়ে আসেন, সবাই মিলে একটা কনসেনসাস সলিউশন সেটা চলে আসে। তো তারপরে যে জায়গাটা গিয়ে আমরা আটকে যাই সেটা হচ্ছে যে সমস্যার সমাধানগুলোকে আর আমরা বাস্তবায়ন করতে পারি না কোনো কারণে। দেখা যায় যে বাস্তবায়নের যে রূপটা আমরা দেই, সেই রূপটা এত জটিল একটা রূপ হয়ে যায় যে একদম জেনারেল লেভেল কনজিউমারের পক্ষে এটা কোনোভাবেই ডাইজেস্ট করা সম্ভব হয় না। আমি সবসময়, গতকালকে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হচ্ছিল আমরা যখন চাঁদপুরে ছিলাম, যে আপনারা এই রুমে যারা আছেন তাদের ম্যাক্সিমাম মানুষই হয়তো আমরা সাবসিডি না দিলেও ইলেকট্রিসিটি বাসায় ব্যবহার করতেন। আমরা কিন্তু এখন সবাই সাবসিডি পাই, রাইট? আমার বাসায় যে এসিটা চলে, আজকে এখানে যে এসিটা চলছে, এই এসিটাতে কিন্তু সাবসিডি দেওয়া হয়েছে সরকার থেকে। এই সাবসিডির আসলে দরকার আছে কিনা? তো তৃণমূল লেভেলে যার আসলে আর্থিক সক্ষমতার অভাব আছে তাকে অবশ্যই সাবসিডি দিতে হবে। ইন্ডিয়াতে একটা মডেল আছে, ডিবিটি বলে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তারা অনলাইনে এলপিজির জন্য এবং বিভিন্ন ধরনের এনার্জি সলিউশনের জন্য তারা অনলাইনে স্ট্রিট কনজিউমারের আধার কার্ডের সাথে কানেক্ট করে তাকে সাবসিডি, ক্যাশ সাবসিডি দিয়ে দেয়।
কিন্তু আমরা যে সাবসিডিটা দিই, যেটা এই ম্যাক্রো লেভেলে যে সাবসিডিটা দিই পিডিবি থেকে, এইটা আসলে সাস্টেইনেবল না। পারপিচুয়ালি পিডিবির পক্ষে এই সাবসিডি কন্টিনিউ করা সম্ভব না। সো কোনো একটা সময় আমাদেরকে এই সাবসিডি মডেলটাকে বললে, সাবসিডি যদি দিতেই হয় সেটা এমন মানুষকে দেওয়া উচিত যা আসলেই দরকার। আমাদের আসলে সাবসিডির দরকার প্রবাবলি নাই। সেক্ষেত্রে আমাদের উচিত যে রাষ্ট্র যেই দামে ইলেকট্রিসিটি প্রডিউস করছে সেই দামটা অন্তত রাষ্ট্রকে দেওয়া। রাষ্ট্র যদি লাভবান নাও হয়, রাষ্ট্রকে মিনিমাম অতটুকু সাপোর্টটা আমাদের দেওয়া। তো এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা হচ্ছে। তো আমি আবারও বলবো যে দেখেন, এখন এইবার আমাদের এই যুদ্ধে আমাদের অনেক ক্ষতি হয়েছে। যুদ্ধের কারণে আমাদের অনেক একটা দুর্ভোগ পোহাতে হয়েছে। লম্বা তেলের লাইন লেগে গিয়েছিল, একটা সময় মনে হচ্ছিল যে দেশের ইকোনমি আরও একটা বড় ধাক্কার ভিতর দিয়ে যাবে, গেছেও কিছুটা। বাট এই যুদ্ধের একটা যদি বড় লাভ হয়ে থাকে, ঠিক যেরকম কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম এবং জুম মিটিং করা আমরা শিখে গিয়েছিলাম, তো আমার ধারণা যে এই যুদ্ধে একটা আমাদের বড় লাভ হয়েছে যে আমাদের এই উপলব্ধিটা আবারও বড় করে এসেছে যে আমাদেরকে এনার্জি ট্রানজিশন যদি আমরা না করতে পারি, এরকম আরও একটা ঘটনা হয়তো আবার বছর দেড়েক পরে ঘটবে, আবারও আমরা এই একই সাইকেলের মধ্যে ঘুরপাক খেতে থাকবো। সো এখন সরকার থেকে খুব সিরিয়াস আমরা চেষ্টা করছি যে এই রিনিউয়েবল এনার্জি কমিটিটা, আমাদের কয়েকটা স্পেসিফিক আইডিয়া আছে, তার মধ্যে রুফটপে আমি যে কথাটা বললাম যে এটাকে আরও কীভাবে ইজি করা যায়, রুফটপ মানে রুফটপকে ডেমোক্রেটাইজ কীভাবে করা যায় এবং কীভাবে জনবহুল করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আসলে সরকারি জমিগুলা দিয়ে কত বেশি সোলার প্রোডাকশন করা যায়, এগুলাতে আমরা ফোকাস করার চেষ্টা করছি। তো আপনাদের কথাগুলো শুনতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে, এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।